বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক নিউজ 24 চ্যানেলের সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তির কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের বিষয় হলো রাজনীতি, নেতৃত্ব ও বাস্তবতা, মুক্তির উপায়। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের অতিথি হয়ে আসছেন দুজন বাংলাদেশের বিশিষ্ট নাগরিক এবং শিক্ষাবিদ, যারা নিজেদের জীবনকে পার করেছেন এই সমাজ সেবায়, মানুষ তৈরির কারখানা হিসেবে। একজন হলেন প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম। আসসালামু আলাইকুম। যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সরকার ও রাজনীতি বিভাগ, এবং তিনি ছিলেন একই সাথে পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। স্বাগতম আজকে আপনাকে আমাদের অনুষ্ঠানে। আরেকজন আছেন সামরিক নেতা এবং সমাজ সেবক, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, তিনি হলেন কর্নেল আশরাফ আল দিন। সজ্জদ স্যার, আপনাকেও আজকের এই অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ। সুধী মণ্ডলী, সুপ্রিয় দর্শক, সঠিক নেতৃত্বের প্রভাবে একটি পরিবার, একটি সমাজ, একটি প্রতিষ্ঠান, এমনকি একটি দেশ, এমনকি একটি বিশ্ব, সমগ্র বিশ্ব বদলে যেতে পারে। পৃথিবীর ইতিহাস আসলে নেতৃত্বের ইতিহাস। একজন যোগ্য নেতা ও তার নেতৃত্বের হাত ধরে একটি নতুন সভ্যতার জন্ম হতে পারে, সৃষ্টি হতে পারে এক নতুন যুগের, নবযুগের। তাই মাঝে মাঝে আমি বলে থাকি, দিনের পর দিন চলেছে, যুগকে করে বাসি, এরই মাঝে শুনিতে পাই যুগ মানবের হাসি। সে বিষয়ে আজকে প্রথমে আলোচনা শুরু করবেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক আব্দুল লতিফ মাসুম। বর্তমানে যে বাংলাদেশে বিগত 54 বছরে স্বাধীনতার পর থেকে আমরা যারা আপনাদের পরের এসেছি পৃথিবীতে, আমরা দেখছি বারবার নেতৃত্বের ব্যর্থতা। এবং যদিও ভালো নেতা আসেন, কিন্তু তিনিও টিকে থাকতে পারেন না। ইতিহাস, বিগত ইতিহাস তাই বলে। শেখ মুজিব চেয়েছিলেন কিন্তু পারেননি। জিয়াউর রহমান সুযোগ্য নেতা ছিলেন, কিন্তু তাকে আমরা বেশ বাঁচতে দেইনি। এভাবে আর কতকাল? আমাদের কোথায় সমস্যা, সংক্ষেপে বলবেন? নেতৃত্ব সম্পর্কে একটা ফিলোসফিক্যাল কথা বলে কথাটা আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে, আমরা সবাই মনীষী প্লেটোর কথা জানি। তো প্লেটো নেতৃত্বকে মানব প্রকৃতির দ্বারা নির্মিত করেছেন। যেমন ধরেন, প্লেটো বলেছেন যে সব মানুষের মধ্যে জ্ঞান, গরিমা, মনীষা, ধী শক্তি বেশি, তারা একটু ভিন্ন পদের লোক। তাদের কিন্তু বলেছেন ফিলোসফার কিং। তারা দার্শনিক, তারা রাজ্য শাসন করবে, ধর্ম শাসন করবে। কিন্তু তারপরেই তিনি আরেকটি শ্রেণীর কথা বলেছেন, যেটা হলো বিক্রম। যেমন আপনি মিলিটারি থেকে গত মানুষ, উনিও মিলিটারি থেকে, অর্থাৎ মিলিটারি বা বিক্রম শব্দ দ্বারা এমন সব সাহসী মানুষের কথা তিনি বলেছেন যারা সতত সাহসের অধিকারী। আপনি দেখবেন যে একটা ক্রাইসিস, একটা রাস্তা, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এর মধ্যে কেউ না কেউ এসে কিন্তু উদ্ধারকারী ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, যে এই ভাই, এই ট্যাক্সি ডাকো, এই একে নিয়ে যাও, এই ওকে ওই হাসপাতালে নিয়ে যাও। তো এটাকে আমরা বলি মিলিটারি ক্যারেক্টার বা বিক্রমের ক্যারেক্টার। এটা আরেকটা ভিন্ন ধরনের। এই আরেকটা হচ্ছে তৃতীয় পর্যায়ের, যেটা হচ্ছে প্রবৃত্তি, অর্থাৎ যারা মনে করে যে খাও দাও ফুর্তি করো, জীবনটাকে উপভোগ করো। তো নেতৃত্বের ব্যাপারটাও এইসব বিষয় দ্বারা আমরা নির্ণয় করব। যেমন ধরেন, যারা প্লেটোনিক নেতৃত্বের অধিকারী, তারা সাধারণত অন্যায় করেন না, এই জ্ঞান, গরিমা বা তার বিবেক বুদ্ধি দ্বারা নেতৃত্ব পরিচালনা করেন। এই নেতৃত্বের বিভাগই সমসাময়িক বিশ্বে বা অতীতের বিশ্বে খুব বেশি পরিমাণে। যারা জ্ঞান, গরিমা দ্বারা মানে তাদের দেশকে, তাদের সমাজকে, তাদের মানুষকে পরিচালনা করেছেন। অপরদিকে আবার সাহসের দ্বারা, এই যে আপনি একটু আপনার ভূমিকায় বললেন যে আসলে এই সাহসের দ্বারা দেশকে, জাতিকে পরিবর্তন করেছে, ইতিহাস পাল্টে দিয়েছে, এরকম নেতৃত্বের কথাও আমরা জানি। তাহলে বাংলাদেশের নেতৃত্বের কথা যদি আমরা বলতে যাই, তাহলে পরে এই ক্যাটাগরিটা যদি আপনি মনে রাখেন, যে জ্ঞান, দীপ্তি, সাহস, বিক্রম এবং প্রবৃত্তি, তাহলে আপনার এটা বোঝা সহজ হবে। বাংলাদেশের নেতৃত্বে সাথে ওইসব, আমরা তো জনসমষ্টির বাইরে কেউ নেই। বাংলাদেশের যে জনসমষ্টি, সেই জনসমষ্টি থেকে নেতৃত্বের সূচনা, নেতৃত্বের উত্থান, নেতৃত্বের বিকাশ এবং লালন হবে। তো এখন আপনি যদি একটা প্রবৃত্তি প্রবণ একটা মানে
সমাজে বসবাস করেন, আর আপনি যদি চান জ্ঞান গরিমা নেতৃত্ব, সেটি বাংলাদেশের ক্ষেত্রে খুবই একটা মানে আনফর্চুনেট কথা যে বাংলাদেশের লোকজন এই সেই আমরা নিজেরা বাংলাদেশের বদনাম তো আমরা করতে পারি না, কিন্তু অতীতের ইতিহাস থেকে যেসব প্রাচীন পরিব্রজকরা বা মধ্যযুগের পরিব্রজক, আমরা বুঝতে ফাহিয়ান মানে এরকম বড় বড় পরিব্রজক যারা আমাদের সম্পর্কে কথা বলেছে, তারা কিন্তু খুব ভালো কথা বলেছে। আপনি রেফার করি, আপনি তো এই ব্যাপারে আমার চেয়ে অনেক বেশি জানেন, অনেক জ্ঞান রাখেন। মাত্র 17 জন ঘোড়সওয়ার নিয়ে জি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলাদেশ জয় করল, সুদূর এক দেশ থেকে এসে একটা মহাপরাক্রমশালী শক্তিকে তিনি পরাজিত করেছেন। এটা আপনি কিভাবে নেবেন? এটা আপনি দেখেন অসম্ভব একটা সাহসের ব্যাপার আর কি। হ্যাঁ, তো আমাদের এই যে আমি বিক্রমের কথা আপনাকে বলেছি, একেবারেই যথার্থভাবে আপনার উদাহরণটা মিলে গেল। আমাদের ভাষায় বখতিয়ারের ঘোড়া, তাই বখতিয়ারের ঘোড়া যে নিমিষেই বাংলাদেশকে জয় করে ফেললো, এটা একটা অসম্ভব রকম একটা আশ্চর্য মিলিটারি হিস্ট্রিতে বা বাংলাদেশের সমসাময়িক বা অতীতের ইতিহাসের ক্ষেত্রে এটা একটা বড় ধরনের ঘটনা, যে সাহসিকতা বা শৌর্য এবং ত্যাগের মনোভাব। এটা কি আপনার ত্যাগের মনোভাব এসেই যায়? এই নেতৃত্ব কি তৈরি করতে হয়, না এটা আল্লাহর সৃষ্ট? কোনটা? এটা যেভাবে আমরা বললাম যে আল্লাহর সৃষ্ট বটে, সব মানুষের মধ্যেই সব ধরনের গুণাবলী আছে। আপনার মধ্যে আপনি যদি প্রবৃত্তিপরায়ণ মানুষ হন, খাওয়া দাওয়া ফুর্তি করো এই ধারণায় বিশ্বাসী হন, তাহলেও কিন্তু আপনার মধ্যে একটু মনীষা আছে, একটু সাহস আছে, কিন্তু যেটি প্রিভেইল করে, যেটি ডমিনেট করে, সেটি কিন্তু আমরা দেখব। এই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির কথা আপনি বললেন, যে তার সাহস, তার গরিমা, তার আরো একটা বড় কথা হলো ত্যাগের মনোভাব, জীবন উৎসর্গ করে দেওয়ার মনোভাব। এটি ওই যে আমরা দেখি যে সেই বর্ধমানের রাজা লক্ষণ সেনকে তো পলায়নে বাধ্য করেছে। তো এইরকম বাংলাদেশের রাজনীতিতে দেখবেন যে জয় হয়েছে, পরাজয় হয়েছে, এবং সবকিছুতেই এই তিনটি জিনিস প্রিভেইল হয়েছে। ডক্টর আব্দুল লতিফ মাসুম, আমরা আবার আপনার কাছে আসবো। এই পর্যায়ে আমরা সমাজ সেবক, সমাজবিদ, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ কর্নেল আশরাফ আল দ্বীনের কাছে যাব। আমরা কিন্তু শুরু করছিলাম যে রাজনৈতিক নেতৃত্ব বলেন কিংবা নেতা বলেন, এটা নেতাটা কি গড গিফটেড নাকি এটা তৈরি করতে হয়? এই ব্যাপারটা যদি একটু খোলাসা করে বলেন। যদি নেতৃত্ব আল্লাহর দিয়েই হয় তাহলে তো মানুষের করণীয় কিছু নাই, আর যদি মানুষ তৈরি করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের দেশে কি মেকানিজম আছে আমরা সঠিক নেতৃত্ব তৈরি করতে পারি? মূলত প্রশ্নটা হচ্ছে নেতৃত্ব। নেতৃত্ব অ্যাকচুয়ালি প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিছু গুণ দিয়ে তৈরি করে। তো এলিমেন্ট অফ লিডারশিপ এটা প্রত্যেকের কাছে মধ্যেই আছে, বাট কারো কম, কারো বেশি। কারো বাই বর্ন প্রমিনেন্ট, তার ডিএনএতেই এটা খুব প্রমিনেন্ট, আর কারো আছে এটাকে যদি সঠিক যত্ন এবং প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে এটা ডেভেলপ করবে। আমরা নেতৃত্বের এটা যদি এভাবে করে, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন এবং তাদেরকে গাইডলাইন দিয়েছেন। আচ্ছা, কিন্তু শয়তান এসে বারবার তাদেরকে প্রতারিত করেছে, খারাপ কাজের মধ্যে লিপ্ত করেছে, হানাহানি, মারামারি ইত্যাদি করেছে। মানুষকে নেতৃত্ব, সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ প্রত্যেক সময়, প্রত্যেক সমাজে, বলা হয়েছে প্রত্যেক সমাজে আল্লাহ নবী প্রেরণ করেছেন। এবং এটার ব্যাপারে আমি একটা আপনার দৃষ্টি আকর্ষণ করব। কোরআনে প্রায় 19 জায়গায় সম্ভবত বলা হয়েছে এরকম, যে প্রত্যেক নবীদেরকে সম্পর্কে আল্লাহ বলছেন, তোমরা তো ওদের কাছে কোনো প্রতিদান চাও না, তোমরা তাদের কল্যাণ চাও, তাদের উপকারের জন্য কাজ করো। আমরা যদি এটাকে নিয়ে আসি তাহলে বোঝা যায় যে অ্যাকচুয়ালি নেতৃত্ব হতে হবে ওই ধরনের যে কোনো প্রতিদান চাইবে না। কেউ যদি বলে ওই যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, সেরকমই। কোরআন শরীফে আরেকটা আয়াত আমি ঠিক মনে করতে পারছি না কোন আয়াত, বাংলাটা মনে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বলা হয় আব্রাহাম বলে এবং যাকে বলা হয় নবীদের বাবা এবং জাতির পিতা হিসেবে, উনি একটা দোয়া বলেছিলেন যে তুমি এমন সৃষ্টি করো আমাদের বংশধরদের মধ্য থেকে নেতৃত্ব যাতে দেওয়া হয়। আমি ঠিক সঠিক বলতে পারছি না আয়াতটা এই মুহূর্তে মনে হচ্ছে, এতটুকু মনে আসছে। এই আমার এই মিল্লাতে আবিকুম ইব্রাহিমা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই ধরনের ইয়েতে কোথাও আছে যে এই আমার এমন একটা জাতির সৃষ্টি করো যারা পৃথিবীর নেতৃত্ব দিবে। আমি জানি না স্যার, এটা আল্লাহ রাসূল মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন আল্লাহ সন্তুষ্ট হলেন ওনার কুরবানিতে, তখন তাকে
তাকে এই ব্যাপারে যখন বললেন, তখন উনি দোয়া করলেন ওনার সন্তানদের জন্য, নিজের জন্য না। নিজের জন্য। উনি চাইলেন চক্ষু শীতলকারী সন্তান দেওয়ার জন্য এবং এমন নেতৃত্ব যারা নেতৃত্ব দিতে পারবে। কিন্তু আল্লাহ তখন বললেন যে শুধুমাত্র যারা বিশ্বাসী এবং ভালো কাজ করবে। কিন্তু আল্লাহ এইভাবে বলেন নাই যে আচ্ছা ঠিক আছে তোমার সন্তানরা সবাই, তোমার বংশধররা সবাই নেতৃত্ব দেবে, এটা বলা হয়নি। তো আমি যে জিনিসটাকে আনতে চাই সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা ছোটকাল থেকে দেখেছি আমাদের দেশে সালিশ বিচার হতো। আমার দাদার আমলে দাদা করতেন, আর আমরা দেখেছি আমার আব্বা সালিশ বিচার করতেন। কেন সালিশ বিচার করেন? আব্বা একদিন আমাদেরকে এক্সপ্লেইন করলেন, যেহেতু দুই পক্ষ যখন রাজি হয় তখন এটা আমার উপর নৈতিকভাবে দায়িত্ব এসে যায় তাদের এটা বিচার করে দেওয়া। এখন কেন? তাতে করে তাদেরকে কোর্টে যেতে হবে না, খামাখা অনেক অর্থ ব্যয় করতে হবে না। তো ওনারা সালিশ করে বিচার করে দিতেন, একটা শান্তি হতো। এখন কি হচ্ছে? এখন ওই পদাধিকারী দুর্নীতিবাজ নেতা, সমাজ নেতা, এমপি বা দলীয় নেতা, সে বলতেছে এই আয় তোদেরকে বিচার করে দিই। এটা তো অবিচারের মতো, রাইট, অবিচারের মতো। তা আমি যেটা বলতে চাই, অ্যাকচুয়ালি আপনি খুব সুন্দরভাবে বলেছেন, একটা পরিবারের জন্য ভালো নেতৃত্ব দরকার, অর্থাৎ মা বাবা ওইভাবে হতে হবে। সমাজের জন্য ভালো নেতৃত্ব দরকার, সমাজটাকে ঠিক রাখার জন্য, এবং রাষ্ট্রের জন্য। এমনকি আপনি যে বললেন বিশ্ব পরিমণ্ডলের কথা, এখন দেখা যাচ্ছে বিশ্বের বড় বড় শক্তিগুলো, বড় বড় রাষ্ট্রগুলো যাদের দিকে আমরা তাকিয়ে থাকি, যাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাই আমরা, সেখানেও এমন নেতা বসে আছে যে আজকে এই মুহূর্তে একটা কথা বললো, পরের মুহূর্তে আর বিশ্বাস করা যাচ্ছে না। সেটা তো বলেছি আমি, আমার একটা ছড়া বলেছিলাম, কেউ বা এসে দাঁড়িয়ে যায় মহৎ কীর্তি গাথা, ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। মানে এখন আমার কবিতা, আমার লেখা কবিতা। এখন যে জিনিসটা হয়েছে, পুরো বিশ্ব জুড়ে মনে হচ্ছে না মিথ্যাবাদী লোকরা নেতৃত্বের আসনে এসে বসেছে। এটা মানবতার জন্য বিপর্যয়। আমাদের জন্য যেটা হয়েছে আমাদের সমাজে, যেমন আমি একবারে নাম ধরে বলতে পারি, বদি টেকনাফের এমপি, সে ইয়াবার ব্যবসা করে এবং সেই আবার শেয়ার পাঠায় ট্রাকে ভরে ওবায়দুল কাদেরের কাছে, এটা কে না জানে। আচ্ছা, এগুলো তো গোপন রাখার মতো জিনিস না, বাট তাকে বারবার এমপি করা হচ্ছে। এখন তার কাছ থেকে আপনি কি আশা করবেন যে ইয়াবা চোরাচালানের মতো কাজের মধ্যে আছে? আপনি বলছেন বাস্তবতার কথা। একদম একদম। আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমাদের দেশেও এই ধরনের মহৎ প্রাণ এবং ওই যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো, এই ধরনের নেতা ছিল। কিন্তু ধীরে ধীরে আমরা এটাকে, পলিটিক্সটাকে নষ্ট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছি, আমরা ব্যবসায়ীদেরকে আইন প্রণেতা বানানো শুরু করেছি। এবং আইন প্রণেতা হিসাবে অ্যাকচুয়ালি এমপি যারা হয়, এই যে পার্লামেন্টে যারা যায়, তারা তো আইন প্রণেতা। তো অনেকেই আছে যারা বুঝেও না যে তারা আইন প্রণেতা। আইন প্রণেতার কাজ কি? কোত্থেকে গায়িকা, নায়িকা, মূর্খ, অর্ধশিক্ষিত, অশিক্ষিত লোকদেরকে, এটা আমি কাউকে খারাপ মানে ছোট করছি না, কিন্তু এটা জাতির জন্য একটা দুর্ভাগ্য। কারণ জাতিকে তার নেতৃত্ব দিচ্ছে কারা? কার কাছ থেকে শিখবে? ওনাকে নিয়ে গেলেন মনে করেন আব্দুল হামিদ সাহেব প্রেসিডেন্ট, এবং ওনাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হয়েছে, বাট ওনার ব্যাকগ্রাউন্ড তো প্রেসিডেন্ট হওয়ার মতো না, উনি ভারে পরিণত হলেন। রাইট। তারপরে কি হলো? উনি গেলেন ঢাকা ইউনিভার্সিটিতে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে একটা মানে কনভেনশন, উনি কনভেনশনের যে আপনি হাসছেন, পুরো জাতি হেসেছে, এবং উনি একটা তামাশা, একটা ভারের মতো কথাবার্তা বললেন। হোয়ারএজ কনভোকেশন লেকচার এমন একটা জিনিস যেটা অনেকটা নোবেল লরিয়েটরা নোবেল প্রাইজ পাওয়ার পর লেকচার দেয় না, এগুলোর মতো একটা রেফারেন্স দেওয়ার মতো। সো আমি এই বলে শেষ করব যে অ্যাকচুয়ালি নেতৃত্ব, ভালো নেতৃত্ব হতে হয়, তবে মানে আশাহত হওয়ার কোনো কারণ নেই। আমাদের যারা নতুন প্রজন্ম এগিয়ে আসছে, তাদের মধ্য থেকে ভালো নেতৃত্বকে বাছাই করে নিয়ে তাদেরকে যদি সহযোগিতা করা হয়, তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয়, এই দেশ অবশ্যই ভালো নেতৃত্ব পাবে। আপনি যে দেওয়া হয় ফিউচার টেন্স বললেন, টেন্স কি নাই? রাইট, মানে এখন প্রেজেন্ট টেন্সে হয়েছে কি, আমাদের তো কতগুলো, এই যে এখন মাইন্ডসেট এন্ড বডি ল্যাঙ্গুয়েজ, আমি দুটো শব্দ ইউজ করবো। মাইন্ডসেট হচ্ছে আমাদের মাইন্ডসেটটাই হচ্ছে, একজন পলিটিক্স করতেছে, পলিটিক্স করতে করতে একেবারে নিতান্ত মৃত্যুবরণ না করা পর্যন্ত উনি থাকবেন। আমাকে একবার এক মুরব্বী বলেছিলেন, বলে এটা হলো ভাঙ্গা নৌকা দিয়ে ঘাট দখল করে রাখার মতো। ভাই, নৌকা ভেঙে গেছে, এটা দিয়ে এখন খেয়া পারাপার হচ্ছে না, নৌকাটা ফেলে দাও, তুমি সরে যাও, আরেকটা নতুন নৌকা আসুক। আপনি দেখেন বয়স্ক লোকরা
যারা দাঁড়াতে পারে না দুই পায়ের উপর, সঠিকভাবে কথা বলতে পারে না, আগে কি বলেছে মনে থাকে না, জি। একটা তারাই এখনো পথ ধরে আছে। কেন? আপনি মনে করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জি। কত বছর বয়সে রাষ্ট্রপতি হয়েছেন? উনি কত 43-44 তারপর আমাদের যদিও পরবর্তীতে উনি স্বৈরশাসক হয়ে গেলেন, কিন্তু শেখ মুজিবুর রহমান উনিও তো নেতৃত্বে এসেছেন ওইরকম 50-এর বয়সে। তাহলে আমাকে এখন 70-80 বছর 85 বছর বয়স হয়ে গেছে, এই ধরনের লোকদেরকে মানে দুই দিক থেকে ধরে তারা উপদেষ্টার জায়গা চলে যেতে পারে, তাদেরকে অসম্মান করার কোনো কারণ নেই। তাদের অভিজ্ঞতা আছে, তাদের পরামর্শ আছে, কিন্তু মাঠে দৌড়ানোর জন্য, মানুষের কন্ট্যাক্টে যাওয়ার জন্য, মানুষকে বোঝার জন্য, দেশকে পুনর্গঠন করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য আমার মনে হয় নতুন ব্লাড যারা, তাদেরকে যদি আনা না হয়, এটা হলো জাতীয় সম্পদের অপচয় এবং জাতির প্রতি আসলে অবিচার। আচ্ছা, আমরা সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। আমাদের অনুষ্ঠান খুব তুঙ্গে উঠছে কথাবার্তা নিয়ে, ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন। সুপ্রিয় দর্শক, আবার স্বাগতম মুক্তির কথা অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম নেতৃত্বের কি জন্ম হয় না তৈরি করতে হয়। আমি অত্যন্ত জ্ঞানী, অভিজ্ঞ শিক্ষাবিদ ডক্টর আব্দুল লতিফ মাসুম, দীর্ঘ জীবন আপনি পার করে দিলেন, এখন সিরিয়ালে আছি আমরা, তাই না? আজকে দেখুন, স্বাধীনতার পর থেকে আমরা তো একজন ছাড়া এমন নেতৃত্ব দেখলাম, দেশের মানুষ আজকে কোনো নেতৃত্বের উপর বিশ্বাস রাখতে পারছে না। যারা এখন আসতে চায় তারা তাদের অবৈধ টাকার জোর দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে মানুষকে প্রভাবিত করে, অর্থ দিয়ে প্রভাবিত করে, মাদক ব্যবসা দিয়ে প্রভাবিত করে, তারাই আজকে নেতৃত্বের আসনে আসীন হতে চায়। এই যে জুলাই বিপ্লব হলো, 36 জুলাই বিপ্লব, অসংখ্য প্রাণের, অসংখ্য রক্তের সাগরের বিনিময়ে, 40,000 আহত মানুষের বিনিময়ে, তাছাড়া তো গুম খুন আছেই, জেল জুলুম তো আছেই, ঘাতক। কতদিন আমাদের এটা বয়ে বেড়াতে হবে ডক্টর আব্দুল লতিফ মাসুম? এই নেতৃত্বের বিষয়টির সাথে আমরা 3টি শব্দ যোগ করব। একটা হলো স্থান, কাল, পাত্র। স্থান, কাল, পাত্র। আপনার খুব ভোরে ফজরের নামাজের পরে যে পরিবেশ থাকে, সেই পরিবেশ কিন্তু দুপুরে থাকে না। দুপুরে যে পরিবেশ থাকে, সন্ধ্যায় সে পরিবেশ থাকে না। সুতরাং একটা জাতির পরিবর্তনের মধ্য দিয়ে জাতির নেতৃত্বের হেরফের, পরিমার্জন হবে, এটাই স্বাভাবিক। তো কষ্টের কথা হচ্ছে এই যে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের যে প্রজ্ঞা, ভূমিকার কথা আমরা বলেছি, যে প্লেটো বলেছিলেন যে দার্শনিক রাজারাই রাজা হবে, যারা দর্শন জানে, যারা জ্ঞান গরিমার ধারণ করে, শুধুমাত্র তারাই রাষ্ট্র শাসন করবে। তো তারা সংসারী হবে না, থাকিবে, তারা বিবাহ সন্তান সন্ততি সব দেশের বা রাষ্ট্রের বলে পরিগণিত হইবে। সেখানে এর মধ্যে আবার বৈসাদৃশ্য আছে। যেমন ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা যদি আমরা বলি, তাহলে পরে পাকিস্তানের অভ্যন্তরীণ উপনিবেশিক শক্তির বিরুদ্ধে তার লড়াই, তার আন্দোলন, তার ত্যাগ তিতিক্ষার তুলনা হয় না। কিন্তু নেতৃত্বটা তিনি দিয়েছেন। কিন্তু কষ্টের কথাটা এই যে তার মধ্যে যে একটা বৈপরীত্য ছিল, অর্থাৎ তিনি গণতন্ত্রের কথা বলেছেন, অথচ তিনি মুখে গণতন্ত্রের কথা বলছেন, বুকে গণতন্ত্রের কথা ধারণ করেন না। বলে আপনি এমন করে কি করে বলেন? যখন ওই যে কথাটা, তাহলে তাকে বিশ্লেষণ করবেন। কথাটা তো এরকম যে, ঠিক আছে, আব্দুল লতিফ মাসুম খুব ভালো মানুষ, ইউনিভার্সিটি শিক্ষক, চুরি করতে চান না, কিন্তু চুরি করার জায়গায় বসিয়ে থাকেন, সে চুরি করে কিনা। তো সেখানে বঙ্গবন্ধু যখন ক্ষমতায় আসলেন, তখনই তার পরীক্ষা শুরু হলো যে তিনি সত্যিকার অর্থে গণতান্ত্রিক কিনা। কিন্তু আমরা খুব সংক্ষেপেই বলতে হবে, তিনি পরীক্ষা পাশ করেননি। আচ্ছা, তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিলেন, কোথায় সিরাজ শেখদার, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। তিনি 74 সালের
7ই মার্চ বলেছিলেন লাল ঘোড়া দাবড়ে দেব, এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। তিনি অবশেষে লাল ঘোড়া সত্যি সত্যি দাবড়ে দিয়েছিলেন, বাকশাল কায়েম করেছিলেন। যিনি গণতন্ত্রের কথা বলেছেন তিনি বলেন 23 বছর নাকি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই একই ব্যক্তি কি করে একটি গণতান্ত্রিক ব্যবস্থার কবর রচনা করে সেখানে তিনি এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ হয়ে গেলেন। এটাই প্রমাণ করে যে বুকে এবং মুখে এক নয়। পরবর্তীকালে যে রাজনৈতিক নেতৃত্ব এসেছে, এটা জিয়াউর রহমানের ব্যাপারে আমরা অবাক হয়ে যাই। জিয়াউর রহমান এক সামরিক শাসক, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে সামরিক শাসককে প্রশংসা করা, সামরিক শাসনের মানে পক্ষে কথা বলা তো ব্যাকরণ বহির্ভূত ব্যাপার। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে এই ব্যক্তিটি নিপতনে শুদ্ধ ঘটনার মতো একজন মিলিটারি লিডারশিপ, হি টার্ন টু বি এ ডেমোক্রেটিক ওয়ান। আমি শুধুমাত্র আবার কেউ আবার ভক্ত অনুরক্ত এরকম মহা কথা বলার অপেক্ষা রাখে না। আমি নিরেট সত্য কথাটাই বলছি। তিনি ব্যবস্থার দিক দিকে যেমন গণতান্ত্রিক ছিলেন, যেমন বাকশাল পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন করলেন, এবং ঠিক তদ্রুপভাবে ব্যক্তিগত জীবনে গণতন্ত্রের এমন অনুসারী ছিলেন যে তিনি নিজের ইচ্ছার বিরুদ্ধে আমাদের শাহ আজিজকে তিনি মেনে নিলেন। শাহ আজিজকে তিনি চাচ্ছেন না, কিন্তু অধিকাংশ পার্লামেন্টারিয়ানরা বলছে, এমপিরা বলছে যে আমরা শাহ আজিজকে চাই, শাহ আজিজকে তিনি মেনে নিলেন। এবং এরকম অসংখ্য ঘটনা আছে যে নিজের ইচ্ছার বিরুদ্ধে তিনি এই নিজের ইচ্ছাকে কোরবান করা, মশিউর রহমান জাদুমি মানে সব হ্যাঁ মশিউর রহমান, মানে এটা প্রথমে মশিউর রহমান জাদুমি, পরে শাহ আজিজ। তো তিনি মানে কষ্টের সাথে আপনি লক্ষ্য করেন, মানে তিনি আমি শব্দটি কখনই উচ্চারণ করেননি। আমি শব্দটা কখনই উচ্চারণ করেন, ভিটামিন আই, ইয়েস আমরা। এবং এই যে সবাইকে নিয়ে চলা, সবাইকে আস্থার মধ্যে রাখা, তার দল, তার শাসন ব্যবস্থা, আপনি যদি দেখেন এর মধ্যে তিনি ওই দুটোর সমন্বয় হয়েছে। একটি হলো এই যে আমরা বীরত্বের কথা বলি, বিক্রমের কথা বলি, আবার সেই সাথে তিনি ধী শক্তি সম্পন্ন মানুষ ছিলেন। বা আমার অবাক লাগে, রাষ্ট্রবিজ্ঞান একজন ছাত্র হিসেবে অবাক লাগে যে সব মানুষকে এক জায়গায় নিয়ে আসা। আপনার কি মনে আছে যে 79-এর নির্বাচনে এই ডান বাম উত্তর দক্ষিণ সব ধরনের মানুষকে তিনি পার্লামেন্টে নিয়ে এসেছিলেন? আমি ওই বিষয়ের উপর গবেষণা করার কারণে আমি সকল ওই সময়ের সব নেতাদের সাথে কথা বলেছি। আমি মাওলানা আব্দুর রহিমের সাথে কথা বলেছি। আমি আমাদের তোহা গুহায় ছিল, তিনি গুহা থেকে তিনি নির্বাচন নিয়ে আসেন। মুজাফফর আহমেদ, যিনি কোনোদিনই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই বা নির্বাচিত হন নাই, তিনি নির্বাচিত হলেন। মানে তিনি ওই যে মুজাফফর আহমেদ মানে নির্বাচিত হলেন। অর্থাৎ সকল মত, সকল দলকে কেমন করে কি জাদুতে তিনি একত্র করেছিলেন। আবার ওই সেই দর্শনের কথা যদি আপনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদ বা উৎপাদনের রাজনীতি, অথবা আপনি ওই যে নিউ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, যেটা সামরিক বেসামরিক অর্থনীতিকে আবার নতুন একটি তাহলে মনে হয় যে, এবং এরপরে যে নেতৃত্ববৃন্দ এসে, কিন্তু আমি আপনার তো দুঃখের সাথে বলছি যে তারা হয়তো বা প্রবৃত্তি দ্বারা পরিচালিত হয়েছেন, নেতৃত্বের সেই সদ্গুণাবলী, জ্ঞান বা গরিমা দ্বারা পরিচালিত হননি। কর্নেল আশরাফ আল দ্বীন, আপনি তো এই 71 সাল থেকে অদ্যাবধি পুরো সময়টাকে বুঝার বয়সই ছিল আপনার। 70 সালে 71 সালে আপনি পুরো পূর্ণভাবেই রাজনীতি বুঝতেন, দেখতেন। আমাদের এই ভেকুয়াম হচ্ছে কেন রাজনীতির নেতৃত্বের, সঠিক নেতৃত্বের? সাপোজ আপনি একটা খুব ভালো নেতা, নেতৃত্বের গুণাবলীর অন্যতম হলো তো এই যে তুমি একজন ভালো নেতা, তোমার সময় যেমন উন্নতি হতে থাকবে, তোমার অবর্তমানেও উন্নতি সেটা কন্টিনিউ করবে, এটা তো অন্যতম একটা শর্ত। কিন্তু আমি ভালো নেতা, আপনি ভালো নেতা, আমি যতদিন আছি সব কিছু ঠিকঠাক আছে, আমি আবার দ্বিতীয় ব্যক্তি আমি তৈরি করে যাই না, অথবা করছি না।
এটা একটা রোগ আমাদের সমাজে। আবার দেখেন প্রত্যেকটা এলাকা এখন দেখা যাচ্ছে যেখানে যে রাজনৈতিক কর্তৃত্ব করছে বিগত 30 বছর ধরে একজনই করছে, আবার সে তার তিরোধানে তার ছেলে অথবা তার মেয়েকে সেখানে বসিয়ে দিচ্ছে অথবা তার স্ত্রীকে বসিয়ে দিচ্ছে। এই যে একটা, আমি বলবো যে এটা একটা দুরারোগ্য ব্যাধি, এটা কেন এবং এটা থেকে বের হওয়ার উপায় কি? নেতার কথা আমরা প্রথমে যেটা বলেছি, নেতার জন্য প্রথম হচ্ছে সে পরোপকারী হতে হবে, নির্লোভ হতে হবে। তার কোনো রকম লোভ থাকবে না, ভোগের, সম্পদের, কোনো কিছুর, নিঃস্বার্থ হতে হবে। তো এবং আমাদের সবগুলো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবাই শপথ নেয় তখন কোনো কিছু দ্বারা প্রলুব্ধ না হইয়া অনুরাগ বা বিরাগের এই যে কথাগুলো এই জন্যই ডিভাইস করা হয়েছে। কিন্তু এটা কথার কথা থেকে গেছে। আপনি নেতৃত্ব যদি শিখতে হয় তাহলে আমাকে আমাদের বিশ্বাসের জায়গা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যেতে হবে। জি, ওনার নেতৃত্ব দেখেন, আপনি দেখেন হযরত ওমরের নেতৃত্ব, হযরত আবু বকরের নেতৃত্ব। আপনি যদি ওইভাবে নেতৃত্বকে মানে লিটারালি এটাকে ট্রান্সলেট করতে চান, যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হলো শিক্ষা। আমি 300 বছর আগের কথা বলি, 300 থেকে 350 বছর আগে পুরা ইউরোপ আজকে যারা এত ডেভেলপড দাবি করে এবং আমরাও মনে করি, 300 বছর আগে ওরা বর্বর ছিল। They were infighting tribes, right? Now they are teaching us the civilization. কেমনে? Just because of patience, ওই যে শিক্ষার জন্য, পেশেন্সের জন্য, এবং একটা কাইন্ড অফ সিকিউরিটি they have ensured. এখানে একটা কথা আছে, ব্যাপারটা হচ্ছে কোরআনিক মানে আল্লাহর নিয়মটা কি? কেউ ভালো কাজ করবে তাকে জান্নাত দেওয়া হবে, কেউ খারাপ কাজ করবে তাকে জাহান্নাম দেওয়া হবে। অর্থাৎ রিওয়ার্ড ফর পানিশমেন্ট, রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট। ভালো কাজ করলে রিওয়ার্ড, খারাপ কাজ করলে পানিশমেন্ট। তাহলে আপনি এখানে আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা সহ্য করে যাচ্ছি, এমনকি সাধারণ লোকও সহ্য করে, পুলিশটার যারা পাহারাদার আছে তারাও সহ্য করে, রাজনীতিবিদরা আচ্ছা ঠিক আছে মাফ করে দাও। আপনি জাস্ট কয়েকদিন আগে দেখেন ফিলিপিনের প্রধানমন্ত্রীকে বরখাস্ত করা হলো শুধুমাত্র আগের মানে আরেকজনের সাথে টেলিফোনে কথা বলেছে সেটার জন্য। আর আমাদের এখানে আপনি যখন কোটি টাকার ঘড়ি পড়তেছে সেটা বুঝলেন, তারপরে ইয়াবা আনতেছে সেটা বুঝলেন, তারপরেও পদত্যাগ করার কথাই নাই। অ্যাকচুয়ালি উই কুড নট ডেভেলপ দ্য সিস্টেম। তো এই জন্য আমি বলছি না যে এখানে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, একটা কথা হচ্ছে ন্যায়, জাস্টিস করতে হবে। তো তার আগে আপনাকে লোক তৈরি করতে হবে। লোক তৈরি করার জন্য এডুকেশন ইজ ইম্পর্টেন্ট। এডুকেশন কিসের ভিত্তিতে? নৈতিকতা যেটা শেখাবে। এই এডুকেশন না যে আমি আল্লাহকেও মানি না, আমি কারোর উপর আমার কোনো নাই, আমি এমনি বড় হচ্ছি না। আমাদের যে বিশ্বাসের জায়গা থেকে যে নৈতিকতা, সেটা দিয়ে যদি আপনি করেন তাহলে আপনি দেখবেন যে, আমি উদাহরণস্বরূপ বলি, আজকে তো বলাই উচিত যে 2জন মিনিস্টার ছিলেন জামাতে ইসলামের, মাওলানা মতিউর রহমান নিজামী 2001 সালে ইলেকশনে, জি, তো ওনারা এবং মুজাহিদ সাহেব, ওনারা 2জন মিনিস্টার ছিলেন। আমি তখন ডিজিএফএতে, আমি কিন্তু একটা কাজ করেছিলাম, আমাদের একটা ফিল্ডে দায়িত্ব দিলাম যে খোঁজ নাও তো এই মিনিস্ট্রিগুলোর কি অবস্থা, যদি কোনো কিছু থাকে। আমাকে ফিরে এসে একজন বললো স্যার এখানে খোঁজ নিয়ে কোনো লাভ নাই, ওদের ভালো কথা ছাড়া আর কোনো খারাপ কথা শোনা যাবে না। এমনকি they have forbidden the party people to come to the office. আচ্ছা, এই যে সততা দেখালো, এই সততার দামটা কি আমাদের দেওয়া উচিত না, স্বীকার করা উচিত না? তার মানে কি আমাদের দেশে সৎ লোক আছে, তারা সততার সাথে মন্ত্রিত্ব চালাতে পারে, সেরকম লোকও আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাদের জনগণেরও এখানে একটা দায়বদ্ধতা আছে যে আমরা কাকে আমরা সঠিক নেতা হিসেবে আমাদের বেছে নিচ্ছি। নেতা বেছে নেওয়ার বিষয়টা ভেরি মাচ। ওই জন্য আপনাকে আমি প্রথমে বলতেছিলাম মাইন্ডসেটের একটা কথা। আমরা একটা এই কথাটা বলি, এটা মাইন্ডসেটটা কি? এখনো আমাদের অনেক লোক আছে যারা বলবে, ও আব্দুল হক সাহেব উনি নামাজ কালাম পড়েন, কোরআন হাদিস পড়েন, কিন্তু উনি কি পারবেন রাজনীতি করতে? আরে ননসেন্স, রাজনীতি করা কি? আমরা আবারও একটা বিরতির পরে, সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, পুনরায় স্বাগত আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। এবার আবার নতুন পর্বে আসছি প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম। শ্রদ্ধেয় প্রফেসর, এই ক্রান্তি লগ্ন বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে এসে আজকে মানুষ অপেক্ষা করছে আগামীতে কি হতে যাচ্ছে।
কিন্তু মানুষ এখন আশ্বস্ত হতে পারছে না তারা কি আদৌ সঠিক পথের দিকে এগুচ্ছে। কে নেতৃত্ব নিবে আমাদের এই দেশ, যাতে আর রক্তপাত হবে না, আর হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ থাকবে না, মানুষ মানুষকে ভালোবাসবে, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, পরস্পরের ভালোবাসা দিয়ে স্বর্গ সৃষ্টি হবে। আপনি কি আশাবাদী, এবং সেটা কিভাবে সম্ভব? আমাদের একটি বিষয় বুঝতে হবে যে সমস্ত রাষ্ট্রযন্ত্র, সমস্ত তন্ত্রমন্ত্রের কেন্দ্রবিন্দু হচ্ছে ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা এবং ক্ষমতা। ইতিহাস, প্রাচীন ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই জি, সন্তান তার পিতাকে হত্যা করছে, ভাই তার ভাইকে হত্যা করছে, আপনজন তার আপনজনকে হত্যা করছে শুধুমাত্র ক্ষমতার জন্য। কনস্পিরেসি, যুদ্ধ, নানা ধরনের বিষয়। ইজিপ্ট তো আমাদের ইসলামের ইতিহাসে একটি নিকৃষ্ট উদাহরণ যে ক্ষমতার জন্য সে কি না করেছে। শুধু ইসলাম কেন, অন্য জায়গায় তো এটা সমস্ত হচ্ছে। জায়গায় আছে। সব জায়গায় তো হচ্ছে। সেইটাই আমি বলতেছি। তো যদি আপনি বাংলাদেশ কনটেক্সটে চিন্তা করেন, তাহলে পরে সবাই কিন্তু ভালো ভালো কথা বলে, রাজনীতিবিদরা ভালো ভালো কথা বলে। শেখ হাসিনা যখন কথা বলতেন মনে হয় যেন একটা সুন্দর করে একটা ভালো নেত্রী ভালো ভালো কথা বলছেন, কিন্তু তার কাজগুলো খুবই নিকৃষ্ট ছিল। তার মানে হচ্ছে যে তার ক্ষমতাকে পরিশুদ্ধ করার জন্য, তার ক্ষমতাকে চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য তিনি মেকিয়াভেলিয়ান পলিটিক্স, বা আমরা যেখানে এই ভারতের চাণক্যের রাজনীতি বলি, সেটি করতে দ্বিধাবোধ করেন। ক্ষমতা আবার তো মনে হয় হাসিনা নিজে একটা সৃষ্টি করেছেন, নতুন ফ্যাসিস্ট একটা সিস্টেম, যেটা পৃথিবীতে কোনো উদাহরণ নেই। জি জি, যেটি এর মধ্যে মানে চাণক্য এবং মেকিয়াভেলির একটি সংমিশ্রণ আছে। যেমন আমরা সবাই বলি যে এরকম করে যে ওই মেকিয়ে বলেছিলেন যে শাসককে হতে হবে সিংহের মতো সাহসী এবং শিয়ারের মতো ধূর্ত। তো এইটা দুটো সংমিশ্রণ আপনি দেখতে পাবেন শেখ হাসিনার নেতৃত্বে। তো আসল কথাটা হলো, আপনি যে চেঞ্জের কথা বলছিলেন, আপনি যদি নেতৃত্বের পরিবর্তন চান তাহলে পরে আপনাকে দুটো উপায় অবলম্বন করতে হবে। রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনস্তত্ত্ব বিজ্ঞান তাহাই বলে। সেটা কি? একটি হলো ব্যবস্থার পরিবর্তন, সিস্টেম। ইউ হ্যাভ টু চেঞ্জ দি সিস্টেম। At the same time, you have to change the individual. তো এখন আমাদের দেশে তো এই অন্যায় জায়েজ করার মতো অবস্থা, বিকজ একটি সিস্টেম, অর্থাৎ আমরা দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায়, অনিয়ম আমাদের একটি সিস্টেমে পরিণত হয়েছে। অপরদিকে যে সমস্ত লোকগুলো অসহায়, যে সমস্ত লোকগুলো ভালো মানুষ, তারা কর্নার, তারা ইলেকশনে দাঁড়াতে চায় না, তারা সমাজের নেতৃত্ব কর্তৃত্বের মধ্যে নাই, তারা নিজেদেরকে অতিক্রম করে কথা বলতে পারে না। আর আপনাদের সমাজের চোর, চোট্টা, গুন্ডা, পান্ডা, বাটপার, বদমাইশ, এরা সমাজের নেতৃত্বে এসে গেছে। এরা সাহসের সাথে কথা বলে, সাহসের সাথে কথা বলে। আমার খুব মজা লাগতো শেখ হাসিনার কথা শুনে। একজন ব্যক্তি যিনি নিজে ব্যক্তিগতভাবে অপরাধী, তিনি এমন ভাবে কথা বলছেন, এমন ভাবে মহত্বের কথা বলছেন, এমন ভাবে নীতিবোধের কথা বলছেন যে লাজ, লজ্জা, শরম ভরম কিছুই নেই। তার মানে ইমানের জাররাতুন শাররাইয়ারা, কোনো খুশি তার অবস্থা নেই। এই অবস্থা থেকে আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের ইমানের যে স্তরকে উন্নত করতে হবে আমাদের ব্যবস্থা দ্বারা। ওই যে আমরা রাষ্ট্রবিজ্ঞানে বলি স্টেট বিল্ডিং আর ন্যাশন বিল্ডিং, এই ন্যাশন বিল্ডিংটা এখন আমাদের দরকার। বাংলাদেশটা এতটাই বিধ্বস্ত হয়েছে, এতটাই বিধ্বস্ত হয়েছে, আমি এতটাই সংক্ষুব্ধ মনে করি নিজেকে যে কোথাও কোনো কিছু নেই। হুমায়ুন আহমেদের একটা নাটক ছিল না, কোথাও কেউ নেই, এমন একটি অবস্থা, কোথাও কেউ নেই। একটা ভালো মানুষ খুঁজে পাওয়ার জন্য মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বের করতে হবে। সেই অবস্থা থেকে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা লক্ষ্য করেছি যে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে, কমিশন করেছে, কিন্তু নীতি
নৈতিকতা নির্ভর একটি ভবিষ্যৎ নির্মাণের জন্য ভবিষ্যৎ জাতির শিক্ষা ব্যবস্থা বা প্রতারণা ব্যবস্থা নেয়নি, ঠিক তদ্রুপভাবে গোটা গণমাধ্যম ব্যবস্থাকে ওই অবস্থা থেকে আরাম, আয়েশ, বিলাস, বেশন, সৌন্দর্য, উপকর্য ইত্যাদি অতিক্রম করে যে একটা জাতিকে নতুন সুন্দরভাবে নীতি নৈতিকতার পথে, ভালোর পথে ধাবিত করবে, সেরকম কোনো লক্ষণ আমরা চাই। সুতরাং আগামী নির্বাচনটি যেন, এই নির্বাচনটি যেন এমন হোক যে ভালো মানুষরা জয়লাভ করতে পারে, ন্যায় সত্য যারা বিশ্বাস করে তারা সেই কালো টাকার প্রতাপ এবং সেই দুর্বৃত্তায়নের যে ইসের সন্ত্রাসের মাধ্যমে যে দুর্বৃত্তায়নের এবং গণমাধ্যমের মিথ্যাকে সত্যকে প্রতারণার মাধ্যমে যে নির্বাচনগুলো হতো সেগুলো একটি পরিবর্তন না হয়, তাহলেই আমাদের একটা দিশা আমরা পাবো। ধন্যবাদ আব্দুল লতিফ মাসুম। এবার আমি শেষ পর্যায়ে এসে কারণ আশরাফ আলদিনের কাছে জানতে চাচ্ছি, দিন ঘনিয়ে আসছে, অলরেডি গতকাল প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে আদেশ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে, নির্বাচন কমিশনকে। তার মানে আমরা ধরে নিতে পারি ফেব্রুয়ারির মধ্যে একটা নতুন সরকার গঠিত হবে আমাদের। আমরা কি আশা করছেন? দলগুলো কি সেই ধরনের ক্যান্ডিডেট তৈরি করেছে কিংবা নির্ধারণ করছে যারা এদেশকে নেতৃত্ব দিবে সঠিকভাবে, যারা নির্লোভ হবে, যারা রাজনীতিকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে না, যে প্রার্থীগুলো থাকবে সৎ এবং আদর্শবান ব্যক্তিত্ব, সৎ, যোগ্য, ইমানদার? আমরা বাংলায় কিংবা আমাদের ধর্মীয় ভাষায় যদি বলি ইমানদার, সে কখনো এই আমানতকে খেয়ানত করবে না। ক্ষমতাটা যে একটা আমানত, ভোটটা যে একটা আমানত, সেই আমানতের খেয়ানত করবে না। এই ধরনের প্রস্তুতি কি রাজনৈতিক দলগুলোর আছে? আপনি কি মনে করেন, কি আশা করছেন? ধন্যবাদ আপনাকে। আমি একটু লাইটার পার্টে যাই। আমরা যখন ছোট ছিলাম, অর্থাৎ পাকিস্তান আমলে, তা সিনেমা দেখতাম। তা একটা সিনেমায় দেখেছিলাম ওই যে মিছিল করে স্লোগান দিচ্ছে, ভোট দাও, ভোট দাও, ভোট শুধু চাই, আমাদের ভোট দিলে আখেরে ভালাই। আমরা এখন মুখস্থ আছে। পথঘাট সব রাস্তা মরিয়ে দেব, সোনায় মরিয়ে দেব রাস্তা, সবকিছু হয়ে যাবে সস্তা। মানে গালের বাইরে কথা, রাস্তা সোনা দিয়ে মুড়িয়ে দেবে এবং সবকিছু সস্তা হয়ে যাবে। তার মানে হচ্ছে মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা। এটা আমাদের দেশে হয়েছে। আমাদের সাধারণ মানুষ একসময় এইভাবে বিশ্বাস করতো নেতাদেরকে, কিন্তু এখন সেই অবস্থাটার পরিবর্তন হয়েছে। বিশেষত আমাদের দ্বিতীয় স্বাধীনতার পর দেখা যাচ্ছে বয়স্করা তো বটেই, এমনকি সাধারণ মানুষ যে ব্যাটারি চালিত গাড়ি চালায়, যে ক্যাব ড্রাইভার, একজন শ্রমিক এবং ছাত্ররা তো আছেই, এরা সাংঘাতিক সচেতন হয়ে গেছে। ওরা আর আপনাদের কাছে যেসব প্রজন্ম ফেইল হয়ে গেছে তাদের হাতে কোনো কিছু ছেড়ে দিতে চায় না, ওরা ওদের দাবি রাখবে। আমি এখানে একটা কথা মাসুম ভাইয়ের সাথে করবো, যে সেটা হচ্ছে ভালো মানুষ রাজনীতিতে আছে কিনা সেটা মাইক্রোস্কোপ দিয়ে হয়তো দেখতে হয়, কিন্তু এই দেশে ভালো মানুষ খোঁজার জন্য মাইক্রোস্কোপ লাগবে না। আচ্ছা, প্রচুর পরিমাণ ভালো মানুষ আছে। প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো এত বছর ধরে স্বৈরাচার যেটা করেছে সেটা হলো ভালো মানুষদেরকে নানা রকম ট্যাগ দিয়ে হয়তো জেলে, নাইলে ওই গুম, নাইলে অন্য জায়গায় রেখেছে। ভালো মানুষরা কথাই বলতে পারে নাই, ভালো মানুষের পক্ষে কেউ কথা বলতে পারে নাই, ভালো মানুষরা এই দেশে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না, তাদের আত্মীয় স্বজন দেশে থাকতে পারে নাই। সো ভালো মানুষ আমাদের অভাব নেই এখন। রাইট, এখন ব্যাপারটা হচ্ছে মানুষ কাকে চয়েস করবে? ভালো মানুষকে। না, মানুষের কথা বলছি না, কিন্তু আপনাকে বলছি যে স্টেক হোল্ডার, যারা রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো নাই, এখন চলে গেছে, 14 দল নাই, এখন যারা আছেন বর্তমানে যে রাজনৈতিক দলগুলো, তারা কি তাদের এই পজিশনে আছেন, যোগ্য নেতৃত্ব সঠিকভাবে 300 আসনে দেওয়ার মতো? দেখেন, আপনি খেয়াল করবেন যে অনেকের কথাবার্তা প্রথম দিকে একটু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, কনুই দিয়ে করব, তারপর ভাসিয়ে দেব, নানা কথাবার্তা বলে লোকজন যেভাবে বলেছিল কথাবার্তা, সেই কথাগুলো, টোনগুলো চেঞ্জ হচ্ছে কেন? বিকজ অফ দ্য সোশ্যাল মিডিয়া, বিকজ অফ দিস চেঞ্জ, অ্যান্ড পিপল আর রিয়েলাইজিং দ্যাট জনগণ কিন্তু এখন আর ওই আগের মতো হুমকি দামকি খায় না। আমি হঠাৎ করে একজন নেত্রীকে বড় দলের বলতে শুনলাম যে ধাওয়া দিলে ওরা কোথায় চলে যাবে। এই কথাটা বলে কিভাবে? এটা তো স্বৈরাচারের কথা।
ধাওয়া দেওয়ার কথা একজন নেত্রী কিভাবে বলে, সে নেত্রী হয় কিভাবে? সো এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে না আসে, তার মানে শিক্ষা নেয়নি, Right. যদি বেরিয়ে না আসে, তাহলে জনগণ তাদেরকে শিক্ষা দিয়ে দেবে। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান, এনাদের রাজনৈতিক জীবন শুরু হয়েছিল অনেক ভালো কাজ দিয়ে, কিন্তু একদম শেষে এসে যেটা দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে ক্ষমতার সীমাহীন লোভ এবং অর্থের সীমাহীন লোভ, যে পরিমাণ লুটপাট করেছে। সো এই কাজগুলো যখন করে, তখন আমাদের দেশে না, শুধু সব দেশেই ভালো নেতৃত্ব যখন খারাপ কাজ করে, যখন হত্যাকারী হয়ে যায়, যখন লুণ্ঠনকারী হয়ে যায়, তখন মানুষ আর তাকে কেয়ার করে না। সুতরাং আমাদের দেশে এই ধরনের একটা আছে, যেটা ভাই বলতেছিলেন, যে এদেরকে প্রশিক্ষণ দিতে হবে, শিক্ষা দিতে হবে। এই শিক্ষার জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, দিস কান্ট্রি ইজ স্টিল জাস্ট 55 ইয়ার্স। আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। এবং আমাদের যারা প্রজন্ম, যারা স্বাধীনতার পরে যাদের বাবারা জন্ম নিয়েছে, আপনি বলেন হতাশার কারণ হবে না কেন? ভিয়েতনাম তো যুদ্ধ করার পর আবার ঘুরে দাঁড়িয়েছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সব দেশই তো ঘুরে দাঁড়িয়েছে। আমরা 56 বছর হয়ে গেল, আপনি বলেন হতাশার কারণ নাই। আমি কথাটা এরকম বলছি, ওদের ওই দেশগুলোর কথা যাদের কথা বললেন, তাদের প্রতিবেশী হিসাবে ভারতের মতো একটা আগ্রাসী জায়গায়, জি, ভারতের মতো একটা আগ্রাসী দেশ নাই। এবং ভারতকেও বুঝতে হবে, এবং আমাদের দেশের যারা রাজনীতিবিদ, যারা ভারতকে অনুসরণ করতে চায়, ভারতের কথা আমাদের এখানে প্রতিধ্বনি করতে চায়, তাদেরকে বুঝতে হবে এই দেশের সাধারণ মানুষের প্রত্যেকেই যে ভারতের আগ্রাসন সম্পর্কে, তাদের দাদাগিরি সম্পর্কে শঙ্কিত, ভীত, এবং তাদের ঘৃণা করে এই কাজকে। এরা হয়তো প্রকাশ করে না, কিন্তু মুখে মুখে ঘৃণা করে, মনে মনে ঘৃণা করে। আপনি সামান্য মাত্র এই যে ভারতীয় পণ্য বর্জনের কথা বলাতে আপনি দেখেন কিরকম তোলপাড় হয়ে গেল। সো এখন এটা ভারতকেও শিক্ষা নিতে হবে। আর আমাদের যারা রাজনীতিবিদ, বেসিক্যালি ভারতের কথা পাল্টে গিয়েই তো এই স্বৈরশাসনগুলো তৈরি হয়েছে। সুতরাং আমাদের দেশের সাধারণ মানুষকে নিয়ে আমাদেরকে আগাতে হবে, অন্য কোনো দেশের দিকে না তাকিয়ে অন্য কারো। ধন্যবাদ কর্নেল আশরাফ আল-দ্বীন, একই সাথে ধন্যবাদ প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যা শুনলাম তা বুঝলাম, এর সংক্ষিপ্ত সার হলো, আগামী নির্বাচনে আপনারা যারা জনগণ, ভোটার, প্রত্যেকেই যদি মাইন্ডসেট করে ফেলেন যে আমরা আমাদের প্রতিটি আসনে, 300 আসনে এবং যোগ্য লোককে ভোট প্রদান করব, যিনি আপনাদের সাথে, আমাদের সাথে প্রতারণা করবেন না, তিনি ক্ষমতার অপব্যবহার করবেন না, তিনি মাদক ব্যবসা করবেন না, তিনি চাঁদাবাজি করবেন না, যিনি একান্তভাবেই মানুষকে ভালোবাসবেন এবং নতুন মানুষ গড়ে তুলবেন, শিক্ষা ব্যবস্থার উন্নতি করবেন, দেশের উন্নতি করবেন, সুন্দর আইন প্রণয়ন করবেন। চলুন আমরা সিদ্ধান্ত দেই, আগামীতে আমরা সৎ এবং যোগ্য লোক ব্যতীত কাউকে ভোট দেব না। আল্লাহ হাফেজ।